লেখিকা মৌমিতা কুণ্ডুর ইচ্ছে অনিচ্ছের ইন্ধনে। ময়ূরিকা যখন 5 বছরের, প্রথম স্কুলে যাওয়া, পরিবারের গণ্ডি পেরিয়ে বাইরের জগতের সাথে প্রথম পরিচয়, ম্যাম আর ফ্রেন্ডস দুটো নতুন সম্পর্ক। বেশ খুশি সে। 5 মাস যেতে না যেতেই একদিন স্কুল থেকে ফিরে ময়ূরিকা মুখ ফুলিয়ে বসে থাকে। ময়ূরিকার মা মালবিকা দেবী জিজ্ঞেস করতেই ছোট্ট ময়ূরিকা অভিমানের সুরে বলে ওঠে, সব ফ্রেন্ডসদের মাম্মাম তাদের নাচে ভর্তি করে দিয়েছে, তবে আমার মাম্মাম কেন করেনি? ম্যাম আজ জানতে চেয়েছিল যে কে কে ডান্স শেখে। ছোট থেকেই বেশ গুছিয়ে কথা বলতে শিখেছে ময়ূরিকা। মৃদু হেসে মালবিকা উত্তর দেয়, তোমাকেও তো ভর্তি করে দেব, তবে নাচ নয়, অন্য কিছু। যেদিন ময়ূরিকার স্কুলে টিচার্স ডে সেলিব্রেশন হলো, ছুটির সময় বন্ধুদের দেখিয়ে বলেছিল, দেখো মাম্মাম, ওরা কি সুন্দর ডান্সিং ফ্রক পরে এসেছে আর আমি স্কুল ড্রেসে। যখন ময়ূরিকা 8 বছর, স্কুলের অঙ্কন প্রতিযোগিতায় প্রায় সব বন্ধুরাই নাম দিয়েছে, কিন্তু সে নাম দিতে পারেনি। সেদিনও বাড়ি ফিরে অভিমানের সুরে মালবিকাকে বলেছিল, আমাকে তুমি আঁকাতে ভর্তি করে দাও না মাম্মাম। ছোট্ট ময়ূরিকার চোখের জল মুছিয়ে দিয়ে মালবিকা বলেছিল, তোকে যেটাতে ভর্তি করেছি সেটাই মন দিয়ে কর, দেখবি একদিনের সুফল তুই ঠিক পাবি। ময়ূরিকা যখন 12 বছর, একদিন টিউশন থেকে ফিরে এসে বলল, জানো মাম্মাম, আমাদের ব্যাচের অদ্রিজা একটা নামকরা চ্যানেলের গানের রিয়েলিটি শোতে চান্স পেয়েছে। ও দারুণ গান গায়, তুমি আমাকে গানটাও শেখালে না। বুঝতে পারে মালবিকা, ছোট্ট ময়ূরিকার মনে একটু একটু করে মেঘ জমেছে। সেই ছোট থেকে ময়ূরিকার একটাই আক্ষেপ, ওকে কেন আর 5টা মেয়ের মতো নাচ, গান, আঁকা এসব শেখানো হয় না। মালবিকা ছোট্ট ময়ূরিকাকে বলতে পারে না তার আর্থিক অসহায়তার কথা, বোঝাতে পারে না তার 5টা বন্ধুর মতো তার বাবা তাদের পাশে নেই। শুধুমাত্র ময়ূরিকাকে মানুষ করার জন্যই সে তার ভিটে মাটি ছেড়ে এত দূরে এক অজানা শহরে এসেছে। সেলাই করে যা উপার্জন করে তাতে দুজনের দুবেলা খাওয়া দাওয়া, ময়ূরিকার পড়াশোনার খরচা কোনো মতে চলে। এর উপরে মেয়েকে নাচ, গান, আঁকা শেখানোর সামর্থ্য তার নেই। তার নিজেরও যে বড্ড ইচ্ছে করে ময়ূরিকার সব শখ আহ্লাদ পূরণ করতে, কিন্তু সে যে অপারগ। তবে আজকের যুগে দাঁড়িয়ে যা শেখা প্রয়োজনীয়, তার সামর্থ্য অনুযায়ী সে তাই শেখাচ্ছে। কিন্তু দেখতে দেখতে 6 বছর কেটে গেছে, তবুও ময়ূরিকা এই শেখাটাকে ভালোবাসতে পারেনি। যেতে হয় তাই যায়, শিখতে হয় তাই শেখে। মন থেকে এক বিন্দু আগ্রহ যেন জন্মায় না তার। এমনকি স্যার কমলেশ দত্তগুপ্ত বাবুও অনেকবার মালবিকাকে ময়ূরিকার এই অনীহা আচরণের কথা জানিয়েছেন। তবে দৃঢ় বিশ্বাস ছিল মালবিকার, একদিন না একদিন ময়ূরিকা ঠিক বুঝতে পারবে কেন গান, নাচ, আঁকা সব বাদ দিয়ে সে ময়ূরিকাকে তার অপছন্দের একটি বিষয়ে ভর্তি করে। সময়, জীবন, পরিস্থিতি সব তাকে শিখিয়ে দেবে। তাই অসীম ধৈর্যের সাথেই তিনি অপেক্ষা করতে থাকেন সেই মুহূর্তের, যে মুহূর্তে ময়ূরিকা তার শিক্ষাকে গুরুত্ব ও মর্যাদা দিতে পারবে। ময়ূরিকা এখন 19, পড়াশোনাতে বরাবরই মেধাবী। গণিত নিয়ে নামকরা কলেজে পড়ছে। কলেজ ছাড়াও অনেক টিউশনে যেতে হয় তাকে। একা একাই যাতায়াত করে সে। তবে রাতের দিকে টিউশন থাকলে ফেরার সময় মালবিকা দেবী কিছুটা পথ এগিয়ে দাঁড়ায়। একটা নতুন অর্ডার পেয়েছেন তিনি, সময় খুব কম। সেই দুপুর থেকে বসে বসে সেই কাজগুলি করছিলেন তিনি। ঢং ঢং করে রাত 9টার ঘন্টা বাজল। মালবিকা দেবী নিজ মনেই বলে উঠল, যাই, রেডি হয়ে ময়ূরিকাকে নিয়ে আসি। কিন্তু না, কোমরের যন্ত্রণাটা এত বেশি শুরু হলো যে তিনি উঠে ঠিকমতো দাঁড়াতেই পারছেন না। না, সেদিন আর ময়ূরিকাকে আনতে যেতে পারলেন না তিনি।
ওদিকে ঘড়ির কাঁটা যেন দেখতে দেখতে 10টার ঘরে পৌঁছে গেছে। মালবিকা দেবী এবার একটু বিচলিত হতে থাকেন। অন্যদিন 9:30 থেকে 9:45টার মধ্যে বাড়িতে পৌঁছে যায়। ছটফট করতে করতে নিজের মনেই ভাবেন, ইস, মেয়েটাকে যদি একটা মোবাইল ফোন দিতে পারতাম, এখনই একটা ফোন করে খোঁজ নিতে পারতাম। তাহলে এইবারের অর্ডারের টাকাটা পেলেই আগে মেয়েটাকে একটা ফোন কিনে দেব। রাত যখন 10:30 তখন ময়ূরিকা ঘরে ফিরল। কপাল আর হাত কেটে রক্ত বেরোচ্ছে। মালবিকা দেবী দেখে আঁতকে উঠলেন। কি করে হলো এসব? ও কিছু না মাম্মাম, প্রিয়ার সাইকেলে চেপে আসছিলাম, একটা গাড়ি হঠাৎ করে সামনে এসে যাওয়ায় ও ভয়ে পেয়ে ডিসব্যালেন্সড হয়ে যায় আর আমরা পড়ে যাই, তাই একটু কেটে গেছে। মালবিকার মনে সবসময় একটা ভয় কাজ করে। মেয়েটা বড় হয়েছে, একা একাই এখানে সেখানে যেতে হয়, দিনকাল খুব খারাপ, কখন যে কি হয়, সারা রাত চিন্তায় ঘুম হয় না মালবিকার। সকাল প্রায় 7টা। মালবিকা বাসি কাজ সেরে সবে মাত্র চায়ের জলটা বসিয়েছে, এমন সময় ফোনটা বেজে ওঠে তার। হ্যালো, কে বলছেন? কমলেশ দত্তগুপ্ত, ময়ূরিকার স্যার বলছি। হ্যাঁ বলুন। ময়ূরিকা কি আবার আপনার ক্লাস কামাই করেছে? না না মালবিকা দেবী, আপনার মেয়ে পেরেছে। এতদিন আপনি যা চেয়ে এসেছেন আপনার মেয়ে ঠিক তেমনটাই করতে পেরেছে। কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজকের নিউজ পেপারে ময়ূরিকার ছবি আর বড় বড় হরফে লেখা বেরিয়েছে। এক 20 বছরের মেয়ে 2 লম্পট ছেলেকে উত্তম মধ্যম মেরে নিজেকে এবং তার 2 বান্ধবীকে রক্ষা করেছে। ময়ূরিকা কাল যা করেছে তার জন্য গর্বে আমার বুকটা ফুলে যাচ্ছে। নিজের কানকে যেন অবিশ্বাস্য মনে হচ্ছে মালবিকার। ফোন রেখে এক ছুট্টে পৌঁছে গেল মোড়ের মাথার বিশুর চায়ের দোকানে। হাঁপাতে হাঁপাতে পেপারটা নিয়ে পাতা উল্টাতে লাগলো। এই তো ময়ূরিকার ছবি। সত্যি তাহলে ময়ূরিকা কাল রাতে? আমি জানতাম সময় ও পরিস্থিতি ওকে সব শিখিয়ে দেবে। বলেই মালবিকা পেপারটা ধরেই কাঁদতে লাগলেন। বেলা প্রায় 11:15। পাড়ায় প্রায় শোরগোল পড়ে গেছে। ময়ূরিকাকে টিভিতে দেখাচ্ছে 2 ছেলেকে ক্যারাটে নানা রকম কৌশলে মারতে। সকাল থেকে ফোনের পর ফোন আসছে ময়ূরিকার সাহস ও শক্তির প্রশংসায়। নিউজ চ্যানেল থেকে ফোন এসেছে কিছুক্ষণের মধ্যেই ওরাও এসে যাবে ময়ূরিকার সাক্ষাৎকার নিতে। এর মধ্যেই চলে এসেছে কাল রাতে ময়ূরিকার সাথে থাকা ওর 2 বান্ধবী প্রিয়া ও অঙ্কনা। প্রিয়াকে এক কোণে টেনে নিয়ে মালবিকা দেবী জিজ্ঞেস করলেন, এই প্রিয়া, কাল রাতে ঠিক কি কি হয়েছিল বলতো আমায়? ময়ূরিকা তো ও তেমন কিছু নয় বলে আর কিছুই বলল না। কিচ্ছুটি লুকোবি না কিন্তু আমার কাছ থেকে। আন্টি, কাল রাতে আমরা 3 জন টিউশন থেকে বেরিয়ে গল্প করতে করতে আসছিলাম। এমন সময় ওই বাজে ছেলে 2 আমাদের পাশাপাশি চলতে থাকলো। আমাদের দেখে কিরকম বাজেভাবে হাসতে শুরু করলো। আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। রাস্তা তখন প্রায় ফাঁকা। হঠাৎ করেই ওদের মধ্যে একজন অঙ্কনার ওড়নাটা ধরে টান মারল। ময়ূরিকা তখন চিৎকার করে ওদের সাবধান করে এসব না করতে, কিন্তু ওরা আরও রেগে গেল। ওদের মধ্যে একজন অঙ্কনার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আরেকজন আমাদের দিকে একটা ছুরি নিয়ে এগিয়ে এলো। ময়ূরিকা আমাকে দৌড়ে পালাতে বলল। আমি দৌড় শুরু করলাম। কিছুটা পথ যাওয়ার পর আমি থমকে দাঁড়াই। পেছন ফিরে দেখি ময়ূরিকা ওই ছেলেটার সাথে মারামারি করছে। ছেলেটা ময়ূরিকার সাথে পেরে উঠছে না। আমি তখন ফোন বের করে আমার কাকাইকে ফোন করি। কাকাই নিউজ রিপোর্টার। সবটা শুনে কাকাই বলল আমার ফোনে সবটা ভিডিও করে রাখতে। কাকাই পুলিশ নিয়ে এখনই আসছে। ওরা অঙ্কনার কোনো ক্ষতি করতে পারেনি তো? না গো আন্টি, ময়ূরিকা তো পুরো হিরোদের মতো ফাইট করলো। উফ, তুমি যদি নিজের চোখে দেখতে, ওই ছেলে 2টোকে মেরে একেবারে ভর্তা বানিয়ে দিয়েছে। মালবিকা নিজের ঘরে ঢুকে আলমারি খুলে বের করলো কতগুলো পুরনো ফাইল। চোখের সামনে ভেসে উঠল কয়েক বছর আগের স্মৃতি। এতদিন না হয় তুমি আইবুড়ো ছিলে, বাড়ির বাইরে কাজ করতে যেতে, ঠিক আছে, কিন্তু এখন তোমার বিয়ে হয়ে গেছে। তুমি এ বাড়ির বড় বউ। তোমায় এখন আর বাইরে কাজ করতে যেতে হবে না।
লোকে কি বলবে কটা টাকার জন্য সেনগুপ্ত বাড়ির বউ ড্যাং ড্যাং করে বাইরে যায়? টাকার পরিমাণটা আমার কাছে কম বেশি নয় মা। আমার মা এখনো বেঁচে আছেন, বাবা নেই, আমি একমাত্র মেয়ে। আমার কর্তব্য আমার মায়ের দেখাশোনা করা, তার সব দায় দায়িত্ব যে আমার। আর আমি চাই আমার উপার্জন থেকেই আমার মায়ের দেখভাল করতে। করো তো ওই সামান্য সেলাইয়ের কাজ, তার আবার এত দেমাগ? গটমট করে চলে গেলেন মালবিকার শাশুড়ি মা। মালবিকার স্বামী সুদীপ একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। সম্বন্ধ করেই ওদের বিয়েটা হয়েছিল। মালবিকা বিয়ের আগেই সুদীপের সাথে আলাদা করে কথা বলে নিয়েছিল যে সে বিয়ের পরেও তার সেলাইয়ের কাজ করবে। সুদীপ তাতে রাজিও ছিল। শাশুড়ি মাও তখন মানা করেননি, কিন্তু সমস্যা শুরু হলো বিয়ের 2 মাস যেতে না যেতেই। মালবিকাকে সকাল 10টার মধ্যে বেরোতে হতো, আর ফিরতে ফিরতে সেই সন্ধে 6টা। শাশুড়িমার কথাবার্তা আচরণে পরিবর্তন লক্ষ্য করতে লাগলো মালবিকা। সেই ভোর থেকেই উঠে সংসারের কাজ যতটা করা যায় সে করে দিত। কাজ থেকে ফিরেও যাবতীয় কাজ সেই করত। তাও শাশুড়ি মায়ের মন ভরত না। কথায় কথায় বলতে শুরু করলেন, ছেলের বিয়ে দিয়ে বউ ঘরে আনলাম, ভাবলাম হাতে হাতে কাজ করে দেবে, উল্টে আমাকেই মহারানীর সেবা করতে হচ্ছে। মালবিকার কথাগুলো শুনে খুব কষ্ট হতো, কিন্তু তাও সে কিছু বলতো না। মালবিকা মনে মনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে কাজ আমি কোনোভাবেই ছাড়ব না। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেছে। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তাই তার কাজের চাপও বেশি। এখন প্রায় 2 মাস তাকে ওভারটাইম করতে হবে। সে কথা বাড়িতে জানাতেই শাশুড়িমার মুখ ভার। এমনকি রাতে সুদীপও বলল, কাজটা তুমি ছেড়ে দাও, আমি যা মাইনে পাবো তাই দিয়েই নয় চালিয়ে নেব। মা পছন্দ করছে না, পাড়া লোকও তোমাকে নিয়ে নানা রকম কথা বলছে, তারপর আত্মীয় স্বজন তো আছেই। আর আমার ইচ্ছে, আমার মায়ের দায়িত্ব, তার কোনো দাম নেই তোমাদের কাছে না? তুমি তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এরা আমার মায়ের দায়িত্ব নেবে? মালবিকা, তুমি ভালো করেই জানো আমার তেমন বেশি মাইনে নয়। সেই টাকায় পুরো সংসার চালিয়ে আবার তোমার মায়ের দায়িত্ব নেওয়া আমার পক্ষে অসম্ভব। তাহলে আমার কাজ ছাড়ার কথা আর ভুলেও বলবে না। দুজন দুদিকে পাশ ফিরে শুয়ে পড়েছিল। শুরু হয়েছিল সম্পর্কের টানাপোড়েন। কয়েকদিন ধরেই মালবিকার শরীরটা খারাপ, মানসিক ও শারীরিক দুদিক দিয়েই সে ক্লান্ত। সুদীপের সাথেও আজকাল মনোমালিন্য লেগেই থাকে, তাই কাউকে কিছু না জানিয়েই সে একাই ডাক্তার দেখায়। কিছু টেস্ট করিয়ে জানতে পারে সে অন্তঃসত্ত্বা। সুখবরটা সুদীপকে জানাতেই কয়েকদিনের মান অভিমান ভুলে আনন্দে আত্মহারা হয়ে ওঠে সে। সুদীপ মালবিকাকে আবার বলে কাজটা ছেড়ে দিতে, কিন্তু মালবিকা রাজি হয় না। আমার যখন কাজ করতে কোনো অসুবিধাই হচ্ছে না, তখন আমি কাজটা কেন ছাড়ব? যখন আর কাজ করতে পারবো না তখন ভাববো। সুদীপও আর মালবিকাকে জোর করে না। এরপরেই মালবিকার জীবনে নেমে আসে সেই দুর্বিষহ রাত। বিকেল হতে বৃষ্টি শুরু হয়েছিল। সন্ধে থেকে রাত হওয়ার সাথে সাথেই রাস্তা নিরিবিলি হয়ে পড়ে। মালবিকা বাসের জন্য অপেক্ষারত। দূর থেকে লক্ষ্য করলো কয়েকটি ছেলে মদ্যপ অবস্থায় এদিকেই আসছে। একটু হলেও ভয় পেল সে। সামনের দিকে হাঁটতে শুরু করলো মালবিকা। ছেলেগুলো ওর দিকে দ্রুত পায়ে হেঁটে আসছে। মালবিকা গতি বাড়ালো, কিন্তু শেষ রক্ষা করতে পারল না। ছেলেগুলো তাকে ধরে ফেলল, চারপাশে দিয়ে ঘিরে বিকৃত অঙ্গভঙ্গি করলো। মালবিকা সাহায্যের জন্য চিৎকার করলো। দূর থেকে লোক দেখেও কেউ এগিয়ে এলো না। সকলে মিলে তাকে টেনে নিয়ে গেল পাশের অন্ধকার গলিতে। সে হাত জোর করে চিৎকার করে বলল, আমি অন্তঃসত্ত্বা, আমাকে ছেড়ে দাও প্লিজ। কেউ শুনল না। এক ঝটকায় সরিয়ে দিল শাড়ির আঁচল, ধাক্কা মেরে ফেলে দিল মাটিতে। ভয়ে অজ্ঞান হয়ে যায় মালবিকা। মাম্মাম, ও মাম্মাম। ময়ূরিকার আওয়াজে চমকে ওঠে মালবিকা। হে কি মাম্মাম, তুমি কাঁদছো? কি হয়েছে তোমার? মালবিকার হাতে পুরনো খবরের কাগজের কিছু টুকরো। ময়ূরিকা কাগজগুলি নিয়ে দেখল বৃষ্টির সন্ধ্যায় অন্তঃসত্ত্বা মহিলার শ্লীলতাহানি। শ্লীলতাহানি মহিলাকে ডিভোর্স দিলেন তার স্বামী। এসব কি মাম্মাম? আমার জীবন এটা। ওই শ্লীলতাহানি মহিলা আর কেউ নয়, আমি তোর মা মালবিকা সেনগুপ্ত।
আমাদের দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু আমাদের মতো মেয়েদের পায়ে প্রতি পদে পদে পরাধীনতার বেড়ি বেঁধে দেওয়া হয়। ওই ঘটনার পর তোর বাবা আমাকে আর তোকে মেনে নেয়নি, তবে আমি হার মানিনি। সব ছেড়ে চলে আসি এখানে, এক বন্ধুর বাড়ি। তোর জন্ম হওয়ার পর যখন শুনলাম মেয়ে হয়েছে, মনে মনে প্রতিজ্ঞা করলাম, তোকে মেয়ে বলে দুর্বল করে রাখবো না, তোকে লড়তে শেখাবো। মেয়েদের প্রতি পদে পদে বিপদ, তাই তোকে আত্মরক্ষা করতে শেখাবো, যাতে তোর নিজের রক্ষা তুই নিজেই করতে পারিস। আজ তুই পেরেছিস, আমি ভীষণ খুশি। আর তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তোর ইচ্ছে বা পছন্দের নাচ গান আঁকা না শিখিয়ে আমি তোকে ক্যারাটে শিখিয়েছি। আমি আজ বাস্তব অভিজ্ঞতা দিয়ে বুঝতে পেরেছি মাম্মাম, তুমি একদম ঠিক করেছো। আজ আমি ভীষণ খুশি তোমার মতো একজন মাম্মাম পাওয়ার জন্য। এতদিন আমার জীবনের চরম সত্য কথাগুলো তোকে বলতে পারিনি, তুই বুঝবি কিনা এই ভেবে আজ বললাম। ময়ূরিকা মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি মাম্মাম, আমি এবার মন দিয়ে ক্যারাটে শিখব। আর আমাদের বাড়িতে ইচ্ছুক মেয়েদের আমি ক্যারাটে শেখাবো, যাতে তারা নিজেদের আত্মরক্ষা নিজেরাই করতে পারে। নিজের রক্ষা করতে না পারলে স্বাধীনতা আধুনিকতা সবই যে মূল্যহীন। মালবিকা ময়ূরিকাকে বুকে টেনে নিয়ে বলল, আমি পেরেছি আমার মেয়েকে মানুষের মতো মানুষ করতে। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।